ভাগীরথীর উৎস গোমুখকে বলা হয় সবথেকে কঠিন তীর্থগুলির অন্যতম। যাত্রাপথে সম্মুখীন হতে হয় প্রচুর চ্যালেঞ্জের। চড়াই বিশেষ নেই এই পথে, তবুও কঠিনতম পথ। কেন? কারণ পুরো পথটাই খুব সরু। কোথাও কোথাও, বিশেষ করে চিরবাস পৌঁছানোর আগে প্রায় 15 মিনিটের পথ এত সরু যে সেই পথে ঘোড়াও পিঠে সওয়ারি নিয়ে যেতে পারে না। কোনো কোনো জায়গায় পাথরের বিন্যাস এমন যে মাত্র একটা পা রাখার জায়গা থাকে। এছাড়াও এ পথে পাওয়া যায় রক ফলিং জোন। বোর্ড দিয়ে সতর্ক করা আছে যে এই পথটুকুতে কোনো রকম কথা বলা যাবে না। বেশ কয়েকবার দুর্বার গতিতে বয়ে চলা কিশোরী গঙ্গাকে ক্রস করতে হয়। না, কোনো স্থায়ী ব্রিজের উপর দিয়ে নয়, অতিক্রম করতে হয় কাঠের টুকরো দিয়ে বানানো অস্থায়ী সেতুর ওপর দিয়ে। নিচে বহমান গঙ্গার চেহারা দেখলে মাথা ঘুরে যায়। আর শেষের 3 কিলোমিটার পথ কোনো পথই নেই, যেতে হবে পাথরের ওপরে সাবধানে পা ফেলে ফেলে। হ্যাঁ, সাবধানে, কারণ পাথরগুলোর আকৃতি কোনোটা 20 থেকে 30 ফুট পর্যন্ত হয়ে থাকে। ছবিতে দেখে ব্যাপারটা ঠিক বোঝা যায় না। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও লোকে যায়, যুগ যুগ ধরে চলেছে এই পথে। কেন? কিসের টানে? আধ্যাত্মিক মাহাত্ম্য তো আছেই, এছাড়াও আছে হিমালয়ের যে অপার সৌন্দর্য। হিমালয়ের ওই রূপ দেখা যায় এই পথে। হিমালয়ের যে রূপ দেখা যায় এই পথে তার কোনো তুলনাই নেই। তীর্থযাত্রীদের সাথে অ্যাডভেঞ্চার প্রিয় ট্রেকারদের কাছেও এই জায়গা আকর্ষণ বিরাট। পর্বত আরোহণের বেশ কিছু রুট ওপেন হয় এখান থেকেই। তীর্থযাত্রীদের ও সাধারণ ট্রেকারদের গন্তব্যে শেষ এই গোমুখেই। কিন্তু কিছু সংখ্যক ট্রেকার যান আরও ওপরে, যদিও সংখ্যায় খুবই কম। তারা যান তপোবন পর্যন্ত। যেতে হয় ভাগীরথী গ্লেশিয়ারের ওপর দিয়ে, যে গ্লেশিয়ারের নিচ থেকে সৃষ্টি হয়েছে গঙ্গার। বিপদসংকুল হিমবাহের ওপর দিয়ে কিছুটা গিয়ে তারপর ভাঙতে হয় এক বিপজ্জনক চড়াই, আর তারপরেই স্বর্গ। চোখের সামনে একেবারে সামিট পয়েন্ট থেকে ধরা দেবে 21,329 ফুট উচ্চতার শিবলিঙ্গ পর্বত। আর তার ঠিক নিচে, যেখান থেকে আপনি দেখবেন শিবলিঙ্গকে, সেই জায়গাটা ঢাকা থাকবে নরম সবুজ ঘাসে, ছোট ছোট ফুল গাছ। এই উচ্চতায় যা কল্পনাই করা যায় না, কারণ ভুজবাস ছাড়ার পর থেকেই সবুজও কিন্তু বিদায় নিয়েছিল প্রকৃতি থেকে। অথচ এখানে প্রকৃতির কোন অদ্ভুত খেয়ালে উচ্চ হিমালয়ের এই উপত্যকা ঢাকা আছে ঘন সবুজে। আজ আমাদের এই ভয়ঙ্কর সুন্দর তপবন যাত্রাপথের গল্প শোনাবে সেখান থেকে সদ্য ঘুরে আসা পঙ্কজ দাস। তার মুখ থেকেই জেনে নেব যাত্রাপথের হাল হকিকত। তুই তো গোমুখ গেলি কদিন আগে, তাই তো? আমি গিয়েছিলাম, গেলি? ওটা হচ্ছে 2022-এ মে মাস, মানে বলতে গেলে রিসেন্ট। আচ্ছা, এর আগে 20 বছর আগে আমরা একসাথে গিয়েছিলাম গোমুখে, মনে আছে? হ্যাঁ, 20 কোথায়, ওটা তো প্রায় বোধহয় 24-25 বছর আগে। তো রাস্তার কিছু চেঞ্জ হয়েছে? রাস্তার চেঞ্জ একটু লাগলো, সেটা হচ্ছে তোমার যখন মানে আমরা গঙ্গোত্রী থেকে হাঁটা শুরু করলাম, তখন আমরা ফার্স্ট হল দিলাম হচ্ছে ভোজবাসা, মানে চিরবাসা হয়ে হ্যাঁ। এবার চিরবাসার পর থেকে যে ভোজবাসার রাস্তাটা, সেটার মধ্যে আমার মনে হলো যে একটু বোধহয় একটু রাস্তাটা একটু বেশি লেন্দি হয়েছে। মানে আগেরটা মনে হয়েছিল একটু শর্টকাট, লেফট সাইড দিয়ে, এটাও লেফট সাইড দিয়েই আছে, কিন্তু ওই রক ফলিং জোনের পরে বা রক ফলিং জোনের আগের থেকে পর অবধি রাস্তাটা মনে হলো যেন একটু বেশি লম্বা হয়েছে। একটু মানে ওই দিক দিয়েই গেছে, কিন্তু কোথাও সামহাও মনে হলো যে একটু যেন বেশি লম্বা হয়ে গেছে। মানে ওইটা তোমার এখন ওরা যেটা বলছে সেটা হচ্ছে গঙ্গোত্রী থেকে তোমার অবধি ভোজবাসা পর্যন্ত
ওটা তোমার লেন্থ হলো ওরা বলছে তোমার 18 কিলোমিটার। আচ্ছা, না আচ্ছা আগে লেন্থটা একটু কম ছিল, কিন্তু কোন দিক দিয়ে বাড়িয়েছে? একই সাইড দিয়েই রাস্তা। ওই দিক দিয়ে গেছে, কিন্তু রাস্তাটা আমার মনে হচ্ছে লেন্দি হয়েছে রক ফলিং জোনের আগের থেকে পর অবধি। শুরু থেকে বলছি, মানে আগে ফার্স্ট স্ট্রেচ যেটা, ফার্স্ট যে স্ট্রাগল যেটা, সেটা যে চিরবাস ঢোকার আগে যে একটা ভয়ঙ্কর রাস্তা ছিল, মানে কোথাও কোথাও একটা স্টেপ ফেলে হ্যাঁ, সেটা কি সেটা একই রকম আছে। মানে ওই ন্যারো কিছু কিছু টার্ন আছে, হ্যাঁ ছিল মনে আছে, যেখানে সন্টু, হ্যাঁ ওগুলো আছে এবং সেখানে তোমার ওই ঝুড়ো পাথর ওইটাও আছে, মানে স্কেট করে যাচ্ছে পাটা। আমাদের বন্ধু সন্টু পাহাড়কে পড়ে গেল, হ্যাঁ ওই জায়গায় ওই রকম, হ্যাঁ ওই রকমই আছে, বেশ কয়েকটা আছে। ওটা কিছু করা সম্ভব না, কারণ না ওটা তো ওই তোমার ওই নিচ থেকে যে নদীর সরু ধারাটা গেছে সেইটা তো মানে টপকাতেই হবে। এবার ওইটা ক্রস করে যখন তুমি উঠছো ওই স্টিপ ডাউন স্টিপ চড়াই ওইগুলো আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে আমরা যেটা করেছিলাম বেশ কয়েকটা জায়গাতেই ভয়ঙ্করভাবে গঙ্গা পার হতে হয়েছিল, ভয়ঙ্করভাবে প্রবাহিত গঙ্গা যেটাকে পার হতে হয়েছিল। সেগুলো আছে, সেগুলো আছে। উপরে শুধু দুটো শাল কাঠ, হ্যাঁ গোল কাঠের গুড়ি একটা দুটো ছিল না, এখন একই রকম নেই। এখন ওই গোল কাঠের গুড়িগুলো নেই, এখন প্রত্যেকটা জায়গাতেই যেখানে তুমি নদীটা পার হচ্ছ সেখানে তোমার ওই মানে কি বলবো, মানে তক্তা দিয়ে একটা ফ্ল্যাট প্ল্যাটফর্ম মতো করা আছে, সরু ব্রিজ টাইপের কাঠের, তার কোনো নেই, রেলিং টেলিং কিছু নেই, এমনি জাস্ট একটা কাঠের একটা পাটাতন ফেলা আছে। পাটাতনটা কতটা চওড়া এখন? পাটাতনটা 3 ফুট মতো হবে মোটামুটি হাঁটা। হ্যাঁ এখন অনেকটা ইজি। আমরা খুবই কষ্ট করে গেছি। হ্যাঁ আমরা যখন গিয়েছিলাম খুব রিস্কি ছিল, বিশেষ করে হচ্ছে যে গোল গুঁড়িগুলোকে ক্রস করাটা ছিল বেশ রিস্কি, মানে কখনো গাইডের হাত ধরে তবে পার হতে হয়েছিল। এখন আর সেই ব্যাপারটা নেই, এখন হাতে লাঠি থাকলে ওটা মানে মোটামুটি ক্রস করে নেওয়াটা কোনো অসুবিধা নেই। তারপর আমরা যখন গেছিলাম তখন তো গঙ্গা ছিল এক ধার থেকে লেফট সাইড দিয়ে গিয়ে গোমুখ, মানে আমি বলছি আফটার ভুজবাস, হ্যাঁ আমরা যখন মোড়েন এরিয়া, ওই জায়গাটা অনেক চেঞ্জ। ভুজবাসাতে আমরা হচ্ছে ইয়েতে ছিলাম না, আমি কি বলতে চাইছি, আমরা ভুজবাসা থেকে তো রাস্তা ছিল নেমে গেল নিচে গিয়ে, এবার যখন গঙ্গার বাঁ দিক দিয়ে যখন মোড়েন এরিয়া রাস্তা, হ্যাঁ মানে গঙ্গাকে ডান দিকে রেখে ঘোড়ার গ্যারেজ হয়ে গেল, তারপরে পাথরের উপর দিয়ে যেতে হতো না ওই রাস্তাটা না। এখন যেটা হয়েছে, এখন তো দেখলাম ছবিতে একটা রোপওয়ে টাইপের, হ্যাঁ এখন ওই ভোজবাসার পর থেকে অনেকটাই ডিফারেন্স বলতে, এক তো হচ্ছে আমাদের মানে আগের বারে ডান দিকে গঙ্গাটা চলছে সেটাকে ক্রস করার কোনো ব্যাপার ছিল না। এখন হচ্ছে যদি কেউ গোমুখ যাবার জন্য পারমিশন করায়, তাকে নিয়ে যাচ্ছে আমাদের পুরনো রাস্তা দিয়ে, তাও বাদিক দিয়ে, তাও 1.5 কিলোমিটার আগেতে থামিয়ে দিচ্ছে। তারপরে কোথায় যাবে? ফিরে আসতে হচ্ছে ওখান থেকে গোমুখ দর্শন। না একদমই না, আমরা তো গ্লেশিয়ারের তলা থেকে জল একদম আমরা গ্লেশিয়ারের তলা থেকে জল নিয়েছিলাম, ওপর থেকে পড়ে যাওয়া বরফগুলোর ওপরে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। এবং সেই গোমুখের কালার ছিল অদ্ভুত সুন্দর, মানে একটা ভেতরে একটা গ্রিনিশ একটা ভাব ছিল। কিন্তু এবারের গোমুখটা একেবারেই পুরো অন্যরকম, এখন কোনো গ্রিনিশ ভাবই নেই। এবং সেটা বলছি, সেটা আমরা যখন তপবনে উঠলাম তখন ওপর থেকে গ্লেশিয়ারটাকে দেখতে পেয়েছি, তো সেই সময়তে আমি যেটা দেখলাম সেটা একটা অদ্ভুত ব্যাপার। তার আগে বলি এই জায়গাটা, যে যখন আমরা গোমুখ থেকে এই ভুজবাসা থেকে যাচ্ছি, তখন আমাদের পুরনো রাস্তাটা সেটা দিয়ে বাঁদিক দিয়ে একটা রুট আছে, সেই রুটটাই আছে, কিন্তু সেটা 1.5 কিলোমিটার আগে অবধি থামিয়ে দিচ্ছে, সেখান থেকে গোমুখ দর্শন করে যারা যাচ্ছে ট্রাভেলারদের ফিরে আসতে হচ্ছে। এবার যারা তপবনের পারমিশন করাচ্ছে তাদেরকে কি করছে, তাদেরকে পুরো গোমুখ অবধি নিয়ে যাচ্ছে ডান দিক দিয়ে, মানে গঙ্গাটাকে ভুজবাসার পরেই একটা ট্রলি করে পার করাচ্ছে, পার করিয়ে ডান দিকে নিয়ে যাচ্ছে। সেখান থেকে একটা রুট আছে ওই ডান দিক বরাবর সোজা গোমুখ পর্যন্ত, সেই রুটেতে গোমুখ অবধি চলে যাচ্ছে। তারপরে ওখান থেকে তপবনটাকে ডান দিকের রুট দিয়েই ওঠাচ্ছে। আগে যেটা ছিল আমরা বাঁদিক দিয়ে যেতাম, তো যেটা করতে হচ্ছে গোমুখ অবধি নিয়ে তো যেতেই হবে, কারণ গঙ্গোত্রী গ্লেশিয়ারের ওপর উঠতে হবে তপবন যাওয়ার জন্য। হ্যাঁ গ্লেশিয়ারের পাশ দিয়ে উঠতে হবে। আগে যেটা ছিল সেটা হচ্ছে
রুফে উঠতে হবে। কিন্তু আগে যেটা ছিল সেটা হচ্ছে বাঁদিক দিয়েই, যেটা আমরা গোমুখ অবধি গেলাম, এবার গোমুখ থেকে বাঁদিক দিয়েই রাস্তাটা উঠছে এবং সেখান থেকে গ্লেশিয়ারকে টপকে আসতে হচ্ছে। এবারকে গ্লেশিয়ারকে ক্রস করতে হচ্ছে না। তার হয়তো কোনো সিকিউরিটি রিজন হতে পারে, কারণ ভেতরে হয়তো ক্রিভাস আছে, তো সেইগুলোর জন্য বোধহয় ওটা হয়তো জানি না কেন, মানে এইসব কারণেই হবে হয়তো। তো ওইটা আর এখন ক্রস করার কোনো রুট নেই, এখন গ্লেশিয়ারের উপর দিয়ে হাঁটার কোনো ব্যাপার নেই। এখন হচ্ছে ডান দিক দিয়ে উঠছি। এবার এই যে ডান দিক দিয়ে আমরা উঠলাম, অ্যাকচুয়ালি তো তোমার তপবনটা ডান দিকেই। এবার এই ডান দিকে যখন উঠলাম তখন ওপরে বেশ কিছুটা ওপরে যাওয়ার পর ওপর থেকে না ওই পুরো গ্লেশিয়ারটা দেখা যায়। ওটা বোধহয় কত 50-51 কিলোমিটার মতো লম্বা। তো ওর ওপরে যখন গেলাম তখন দেখলাম, আচ্ছা তার আগে বলি, আমরা যখন ওই ইয়েতে ঢুকেছিলাম মানে গোমুখ পৌঁছালাম, আগের গোমুখের সাথে তফাৎগুলো হচ্ছে, এক তো হচ্ছে গ্রিনিশ ভাবটা নেই, 2 নম্বর হচ্ছে আগের বারে ছিল না একটা মানে একটা গুহা টাইপের দেখতে ছিল, সাপের ফোনার মতো এগিয়ে এসছে কিছুটা গোলে গোলে। আমরা ওই হ্যাঁ, এবার তাও তলার দিকে আমরা যেতে মানে ভয় পাচ্ছিলাম। এবারে ওই ব্যাপারটা নেই। এবারে যেটা দেখলাম যে মোটামুটি সোজা একটা দেয়াল বরফের, এবং সেখান থেকে বেরিয়ে আসছে একটা মানে কালো কালো ভাব, মানে একটু মানে হ্যাঁ ময়লা ভাব। আর ওপরে গিয়ে যখন দেখলাম তখন দেখলাম দুপাশের পাহাড় থেকে ঝুড়ো পাথরগুলো পড়ে পুরো গ্লেশিয়ারটাকে ঢেকে দিয়েছে। ওপর থেকে বরফের কোনো সাদা অংশ দেখাই যাচ্ছে না, পুরোটাই মনে হচ্ছে ওটা যেন একটা পাথরের পাহাড়, মানে পুরো গ্লেশিয়ারটাকে ইয়ে দিয়ে বড় পাথরের কুচো দিয়ে পুরো ভরে দিয়েছে। এবার তারপরে তো এবার রাস্তা, এবার তপবন পৌঁছানোর রাস্তাতে এইবারেই আসল প্রশ্ন, যেটা আমি তো গোমুখ তো অনেক লোক যায়, তপবন খুব কম লোকই যেতে পারে। গোমুখ থেকে তপবন প্রথমত তো গ্লেশিয়ার ক্রস করার দরকার নেই, গ্লেশিয়ারের সাইড দিয়ে মোড়েনের উপর দিয়ে যাচ্ছিস, গিয়ে এবার যেখানে গেলি একটা অমরগঙ্গা বলে একটা নদী আছে, আকাশগঙ্গা সরি, একটা ঝর্ণা আছে, বলছে যে তার গা দিয়ে নাকি রাস্তাটা উঠে গেছে। তার গা দিয়ে শুধু নয়, আকাশগঙ্গাকে আমাদের 2 বার ক্রস করতে হয়েছে। স্রোত আছে কি? স্রোত আছে ভালো। এবার বোল্ডার আছে, এবার বোল্ডারগুলোর উপর দিয়ে স্রোতেতে জলটা আসছে। এবার সেটাকে বোল্ডারের ওপরে পা দিয়ে ডিঙিয়ে আমরা 2 বার পার করেছি। একবার পার করে আকাশগঙ্গার ওপারে গেছি, আবার অনেকটা যাওয়ার পর ফের আবার এপারে আসতে হয়েছে, মানে রুটটা এইভাবে। তো ওই জায়গাটা বেশ রিস্কি। এক তো পাথর, 2 নম্বর ভিজে পাথর, 3 নম্বর স্রোত। এবার বোল্ডারের যেটুকু অংশ হ্যাঁ পার হওয়ার জায়গাটুকু, যেটুকু অংশ ওই নদীর ওপরে জলের ওপরে জেগে আছে, উঠে আছে, ওই পয়েন্টের ওপর পা দিয়েই তোমাকে পার হতে হবে, নয়তো খুব সমস্যা। হ্যাঁ, এবার ওই রাস্তাটা গ্রেডিয়েন্ট কিরকম, মানে ঢাল কিরকম? ঢাল তপবন, হ্যাঁ গোমুখ টু তপবন গ্রেডিয়েন্ট ভীষণ 1000 ওটা হাইটটা 1500 ফুট। তপবনের হাইট তো বোধহয় 14,600। এবার গোমুখের হাইট থেকে সেটাকে মাইনাস করতে না আমি বলছি জাস্ট গঙ্গোত্রী গ্লেশিয়ারের ওপর থেকে ওই রাস্তাটা, ওইটা তোমার প্রায় 4 কিলোমিটার, 1000 ফুটের মতো হাইট। হ্যাঁ 4 কিলোমিটার 1000 ফুটের মতো হাইট। এবার কিছু জায়গায় খুব বাজে রাস্তা, বাজে বলতে ওই মানে পা ফেললে পাটা স্কিড করে নেমে আসছে পুরো, মানে রাস্তাটা মানে মোটামুটি অল ওভার ওইভাবে, মানে ওই ঝুড়ো পাথর পড়ে রাস্তা। কোনো বয়স্ক লোক যদি যেতে চায় সে যেতে পারে? হ্যাঁ যেতে পারে বলতে, দেখো আমরা তো যে বয়সে গেছি মোটামুটি 48-49 এরকম সময়, এখন 50, তো বয়স্ক লোক যেতে পারে। আমরা খুব এজেড মানুষ ওপরে দেখিনি, কারণ ওপরে শুধু একটা আশ্রম আছে থাকার, মৌনি বাবার আশ্রম। এবার এই মৌনি বাবার আশ্রমে 2টো ঘর আছে, সেখানে খুব বেশি হলে 15-30 জন থাকতে পারবে। তো সেই টিমগুলোর মধ্যে আমি কোনো বয়স্ক লোক দেখিনি, কিন্তু গোমুখ অবধি বয়স্ক লোকদের যেতে দেখলাম, এবং যারা গেছেন বেশ ফিট, মানে লাঠি ছাড়াই গেছেন, লাঠি ছাড়াই ফিরেছেন। তপবন না, গোমুখ। এবার তপবনের রুটেতে আমি বয়স্ক লোক দেখিনি, তবে এইটুকু আমি একটু কনফিডেন্টলি বলতে পারি, কারণ আমাদের 14 জনের টিমের মধ্যে একজনের একটুখানি সিকনেস কিছু হয়েছিল, যে উঠে দাঁড়ালে মাথা ঘোরাচ্ছিল, হাঁটতে সেভাবে পারছিল না।
তো ওই কন্ডিশনে তাকে কিন্তু আমাদের গাইড ফেলে রেখে যায়নি, আমাদের সাথে যে গাইড ছিল ও কিন্তু তাকে এনকারেজ করে, তাকে কনফিডেন্ট দিয়ে, মানে তাকে ঠিক নিয়ে গেছে এবং ফিরিয়েও এনেছে। সেটা যদি সম্ভব হয়। কি সমস্যাটা ছিল তার? হ্যাঁ, মানে অল্টিটিউড সিকনেস, হ্যাঁ কিছু একটা সিকনেস হয়েছে। তো ফলে ওর ওখানে গিয়েও ও ছবি টবি বেশি তুলতে পারেনি, ঘোরাঘুরি বেশি করতে পারেনি, বেশিরভাগটাই শুয়েছিল, খাবার টাইম অল্প একটু খেয়ে আবার শুয়ে পড়েছিল, এরকম একটা, মানে ও অসুস্থই ছিল ওপরে গিয়ে। তপবন পৌঁছে কেমন লাগে যখন, তো যেমন আমাদের একটা হয় তাজমহলের ফার্স্ট সাইটটা যখন হয়, বেশিরভাগ তো পর্যটক স্পেল বাউন্ড হয়ে যায়, 2 মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকে। তপবনে পৌঁছে ওই যে শিবলিঙ্গ পর্বত তো তপবন ছাড়া তুই দেখতে পাবি না। তপবনে যাওয়ার পর নাকি গঙ্গোত্রী গ্লেশিয়ারের উপর থেকে দেখতে পেয়েছি শিবলিঙ্গ, গঙ্গোত্রী গ্লেশিয়ার উপর অনেকটা ওঠার পর একটু দেখতে পেয়েছি। আচ্ছা, তার আগে পুরো গোমুখের রাস্তাটা সুদর্শন আর ভাগীরথী 2-3, হ্যাঁ ওইগুলো ছাড়া দেখা যায়। এবার যখন শিবলিঙ্গকে দেখলি কি ফিলিংসটা কি? এইটা খুব মুশকিল, মানে খুব কঠিন একটা প্রশ্ন, কারণ কি এইটা না মানে বলাটা, বর্ণনা করাটা খুব মুশকিল। হ্যাঁ, এবার আবার শুরু কর, স্টার্ট করো। শিবলিঙ্গ পর্বতটাকে দেখে ফার্স্ট ফিলটা কি হলো? এটা বলা খুব মুশকিল, মানে এটা মানে কিভাবে বলবো। এটা যখন মানে অনেক, যখন মানে লাস্ট স্পেলটা যখন উঠছি, তখন মাঝখানে তো এরকম একটা সময় এসেছিল যেখানে খুব কষ্ট হচ্ছিল। তো কষ্টটা এতটাই হচ্ছিল, মানে মানে ভেতরের হার্টবিট লাফাচ্ছে, মনে হচ্ছে সেই আওয়াজটাও যেন আমি শুনতে পাচ্ছি, এতটাই পিন ড্রপ সাইলেন্স। এবং সেখানে কষ্টটা এরকম মনে হচ্ছিল যে আর বুঝি পারবো না এরকম একটা মনে হচ্ছিল। তো যাই হোক, আমাদের পুরো টিমটা এগোচ্ছে, গাইডও আমাদেরকে ভরসা দিয়ে নিয়ে যাচ্ছে। তো লাস্ট স্পেলটা খুব কষ্টকর ছিল, বেশ চড়াই, এবং পুরোটাই চড়াই, কিন্তু ওটার যেন গ্রেডিয়েন্টটা বেশি বেশি হাই ছিল, মানে 70 হবে, 60-70 ডিগ্রি হবে। তো ওই জায়গাটা খুব কষ্টকর। এবার যখন ওপরে পৌঁছে গেলাম, মানে লাস্ট না, আমি বুঝতে পারছিলাম না, যেহেতু আমরা তো এর আগে যাইনি, যে ওটাই লাস্ট এটা মনে হচ্ছিল না। যখন ওইটা টপকে উঠলাম, একটা ফ্ল্যাট জায়গা, যে জায়গাটাতে মানে আর ওই ওঠা চড়াইটা নেই, একটা ফ্ল্যাট জায়গা। এবার সেই ফ্ল্যাট জায়গাটা সবুজ, আর একটা নদী বইছে, আর কয়েকজন টিম মেম্বার, হ্যাঁ ওটাই আকাশগঙ্গা, যেটাকে আমরা 2বার ক্রস করে এসেছি। এবার ওই আকাশগঙ্গাটা বইছে, আর পুরো তার দুপাশটা পুরো সবুজ। ওপরে উঠে আকাশ আর ওই গ্রাউন্ড, ওটা দেখার পর চারপাশটা দেখে না, মানে আনন্দটা এরকম হয়েছে, কোনো কথা তো বেরোচ্ছে না, ওপরে শুয়ে পড়েছি। ওপরে উঠেই আমরা শুয়ে পড়েছি, কিছুক্ষণ চুপচাপ শুয়েছিলাম, এতটা ভালো লাগবার যে একটা জায়গা। তারপরে যাই হোক, ওই 5-7 মিনিট শুয়েছিলাম, শুয়ে আকাশ দেখছি। একটা ওরকম কষ্টকর জায়গা ক্রস করে আসার পর যখন তুমি একটা ফ্ল্যাট জায়গায় যখন ঘাস দেখবে তখন মানে একটা অদ্ভুত আনন্দের একটা ফিলিংস, যেটা ভাষায় বলা যাবে। সবুজ ঘাস, হ্যাঁ পুরো, মানে একদম যে খুব মানে খুব মানে ব্রাইট গ্রিন এরকম বলবো না, কিন্তু হ্যাঁ ওরকম। এবার লাশ গ্রিন নয়, না মানে একটু ফেডেড, হ্যাঁ একটু ফেডেড। তো তারপরে যা হোক একটু মানে উঠলাম, কারণ কি আমাদের তো যেতে হবে ইয়েতে, তোমার মৌনি বাবার আশ্রমে। তাই এবার মৌনি বাবার আশ্রমে যাচ্ছি, ওইটা আরেকবার আমাদের আকাশগঙ্গাকে ক্রস করতে হলো। ঠিক আছে, আকাশগঙ্গাকে ক্রস করলাম, করে মৌনি বাবার আশ্রমে পৌঁছালাম। এবার ওই পৌঁছানোর আগে শিবলিঙ্গকে দেখা যাচ্ছে, মানে পুরো গোটা। তপবনে উঠেই দেখা যায় না? হ্যাঁ উঠে দেখা যাচ্ছে, কিন্তু আমি এই দিকটা বললাম, মানে শিবলিঙ্গ হচ্ছে তপবনে ওঠার পর ডান দিকটা, আর গঙ্গা বইছে বাদিক দিয়ে। এবার গঙ্গাকে আমরা ক্রস করলাম, আকাশগঙ্গা, তাকে ক্রস করে যখন আমরা মৌনি বাবার আশ্রমে যাচ্ছি, সেটা হচ্ছে শিবলিঙ্গের পুরো একদম সোজাসুজি। শিবলিঙ্গ মানে এর কোনো তুলনা হবে না। শিবলিঙ্গটা তো লাইটের এফেক্ট তো বলি, যে প্রথম তো হচ্ছে যে তোমার সকাল দুপুর একরকম, বিকেল একরকম, রাত আরেক রকম, ভোর আরেক রকম।
এবার একটা গোটা পাহাড় ধরে নাও, আমরা যে হাইটে আছি তপবন সেটা হলো 14,600 ফিট। এবার শিবলিংটার হাইট ধরে নাও 21,000 সামথিং। এবার এই 14,000 থেকে 21,000, এই যে তোমার 6,500 ফিট তুমি খালি চোখে পুরোটাই চোখের সামনে দেখতে পাচ্ছ প্রায় 7,500। হ্যাঁ, এবার এই 7,000 অ্যারাউন্ড একটা হাইটের একটা পাহাড়কে নিজের চোখে পুরোটা দেখছো একদম মানে মিশে যাওয়া থেকে। তাই একদম নিচে থেকে ওখান থেকেই উঠে? হ্যাঁ হ্যাঁ, একদম মিশে যাওয়া থেকে, মানে একদম নিচ থেকে তুমি যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছো ওরই মানে মাঝখানে কোনো পাহাড় নেই? না, মাঝ কিছুই নেই, কিছুই নেই, পুরো ওই ফ্ল্যাট, ওই তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওই ফ্ল্যাট, ওই মানে ওই লেভেল থেকে সেটা পুরো সোজা উঠে গেছে। এবার ওইটা তার মানে ওই রকম 7,000 ফিট। এবার এই 7,000 ফিটকে নিজের চোখে গোটাটা তুমি দেখতে পাচ্ছ, এটা একটা অদ্ভুত ফিলিং। মানে কেউ ইচ্ছা করলে শিবলিঙ্গের যে উঠছে তার গায়ে টাচ করতে পারে? হ্যাঁ। তোরা গেছিলি শিবলিঙ্গের গোড়া? না, ওইখানে গঙ্গাটা, মাঝখানে গঙ্গাটা আছে, আকাশগঙ্গা আছে, ওইখানে কোনো পার হওয়ার কোনো অপশন দেয়নি, রাখেনি, জানি না কেন রাখেনি, ওটা আনটাচড হয়ে রয়েছে, মানে ওদিকটায় যাওয়ার কোনো সেভাবে নেই। যে হয়তো রক ক্লাইম্বাররা চেষ্টা করে দেখতে পারে, কিন্তু আমাদের ওখানে যাওয়ার কোনো ট্রেকার্সদের কোনো অপশানই নেই ওখানে যাওয়ার। তো আমরা কি করেছিলাম, মাঝখানে গঙ্গাকে রেখে ওপাশে শিবলিঙ্গকে রেখে আমরা ওই গঙ্গার যে জলের ধারা, আকাশগঙ্গার যে জলের ধারা, সেটার তো কোনো সোর্স বুঝতে পারছি না, কারণ ওই লেভেলে তো উঁচু কোনো বরফ ঢাকা পাহাড় সেভাবে নেই। ডান দিকে আছে শিবলিঙ্গ, সম্ভবত শিবলিঙ্গ থেকে ঘুরে নেমেছে। যদি তাই হয় তাহলে তো শিবলিঙ্গের পেছন দিক দিয়ে ঘুরে নেমেছে, হতে পারে। কিন্তু বেশ চওড়া, মানে জলের ধারাটা বেশ চওড়া। মানে আমি তোমায় বলছি, গোমুখ থেকে এখন যে জলের ধারাটা বেরোচ্ছে সেটা 70-80%। হ্যাঁ, তার 70-80% জল ওই ওপরের আকাশগঙ্গায় বইছে। তো অতটা জল, যেটা কিনা অত বড় গ্লেশিয়ার গলে বেরোচ্ছে, আর যেটা একটা শিবলিং থেকে বেরোচ্ছে, আমার মনে হচ্ছে না ওটা একটা শিবলিংয়ের জলের ধারাটাই ওটা। কেন মনে হচ্ছে, কারণ কি ওটা হতে পারে, কিন্তু ওর কোনো সোর্স আমরা দেখতে পাইনি, সেভাবে বুঝতে পারিনি। মানে আমাদের গ্রুপের কয়েকজন বেশ 2-3 কিলোমিটার অবধি গিয়েছিল, কিন্তু পাইনি। হ্যাঁ, তো অদ্ভুত সুন্দর, মানে অদ্ভুত সুন্দর, মানে ভাবা যাবে না। মানে ওই শিবলিঙ্গের মোটামুটি ধরো মাঝামাঝি একটা কোমর পেট হাইট অবধি, ধরো যদি শিবলিঙ্গকে একটা মানুষ ধরো তাহলে কোমর পেট হাইট অবধি বরফ দিয়ে ঢাকা। এবার এই বরফটার ওপরে যখন লাইট পড়ছে ভোরবেলা, কি সুন্দর, বা মানে বিকেলবেলা কি সুন্দর, এটা মানে কল্পনা, যে চোখে যেটা আমরা দেখে এসেছি না, সেটা কল্পনা, মানে শুধু কল্পনাতেই থাকবে, ওটাকে ভাষায় ব্যাখ্যা করাটা খুব মুশকিল। অদ্ভুত সুন্দর। আচ্ছা, এবার একটা দরকারি জিনিস জিজ্ঞেস করতে, যেটা টুরিস্টদের লাগে, যেটা প্রয়োজন জানে। তো তোরা গেছিস কীভাবে? একদম এখান থেকে দিল্লি থেকে না, আমরা ট্রেনে গেছিস? কয়েকজন ফ্লাইটে গিয়েছিল, যাই হোক, তারা দেরাদুন অব্দি গিয়েছিল। দিল্লি থেকে হরিদ্বার না, ঋষিকেশ। হ্যাঁ, বাই কার। ফেয়ার কিরকম নিয়েছে? ফেয়ার তো আমাদের তো গ্রুপ বুকিং করা হয়েছিল 14 জনের জন্য, 2টো গাড়ি। আর গাড়ি কিরকম নিয়েছে? বোধহয় ওই সময় 30-35 হাজার টাকা করে নিয়েছিল বোধহয় এক একটা গাড়ি। দিল্লি থেকে দেরাদুন, এই ঋষিকেশ, এটা 2022-এর বলছিস। ঋষিকেশ থেকে কি করলি? বাস? ঋষিকেশ থেকেও বাসে কিরকম ফেয়ার আছে? না, ঋষিকেশ থেকেও আমাদের গাড়ি ছিল, বাস না। একই গাড়ি ছিল কি? একই গাড়ি না, বোধহয় চেঞ্জ হয়েছিল। 30-35 হাজার টাকা ওইটুকুর জন্য নিয়েছে? হ্যাঁ, পার গাড়ি না পার গাড়ি? 27 এরকম নিয়েছিল, মানে এরকম মনে হচ্ছে আমার, 30-27 এরকম নিয়েছিল। আর ঋষিকেশ থেকে একদম তোমার গঙ্গোত্রী। হ্যাঁ, নাকি উত্তরকাশী হল্ট দিছিল? না, হল্ট আর করিনি, উত্তরকাশী হয়ে একদম, মানে আমরা যেবারে গেছিলাম 0 থেকে 10,000 ওরকমই উঠেছিস? ওরকমই উঠেছি একদম, মানে ফার্স্ট হল্ট এবং সেকেন্ড হল্টে গঙ্গোত্রী। ওটা একটা আনসাইন্টিফিক আর কি, ওটা একটা হল্ট মাঝখানে দেওয়া উচিত, সেটা আমাদের হয়নি। আমরাও আগেরবারে করিনি। আর একটা হচ্ছে যে অক্সিজেনের একটা প্রবলেম আসতে পারে, এরকম কেউ বলেছিল।
কিন্তু সেভাবে আমাদের হয়নি। না, অক্সিজেন প্রবলেম বলতে কি গোমুখের রাস্তায় কিছু কিছু জোন আছে যেগুলো অক্সিজেন মানে বাতাস লঘু আর কি। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক একটু, হ্যাঁ এটা ঠিক একটুখানি অক্সিজেনের লেভেলটা কম, স্পেশালি ভুজবাস ক্রস করে একটু হয়, সেটা হয়, এখনো হয়। আচ্ছা, কিন্তু অক্সিজেন সিলিন্ডার আমাদের নিজেতে হয়নি, এবং আমরা তপবন যাচ্ছি বলে আমাদের রিজার্ভে 2টো সিলিন্ডার ছিল। সিলিন্ডার কিরকম দাম আছে? সিলিন্ডার তো ওখান থেকে বোধহয়, ওখান থেকে লোকাল না, ওখান থেকে ওই বোধহয় 150 টাকা করে এরকম নিয়েছিল। আচ্ছা, এবার আমি একটা দরকারি জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে লোক যদি যেতে চায়, গঙ্গোত্রীতে হোটেল আছে, গঙ্গোত্রীতে হোটেলে প্রচুর হোটেল আছে, সেটা লোকে বুক করতেই পারে। এবার ভুজবাসে গিয়ে কোথায় থাকবে? ভুজবাসার একটু তফাৎ বলি, আগের বারে আমাদের থাকার অভিজ্ঞতা খুব খারাপ, এখন সেই অপশানই নেই। আমরা আগের বারে যখন গিয়েছিলাম ভুজবাসাতে, যেহেতু বুকিং পাইনি লাল বাবার আশ্রমে, তখন টেন্টে ছিলাম, তাও হচ্ছে রাস্তার ধারে যে ওই চটিগুলো হয় ওখানে আমরা ছিলাম। এখন ওই জায়গাটায় কোনো চটিই নেই, উল্টো দিক থেকে বলা যেতে পারে যে তোমার ওই লালবাড়া আশ্রমের পাশে আরো অনেকগুলো, তোমার একটা হচ্ছে জিএমভিএন আছে, জিএমভিএনটাই আমরা ছিলাম, তো আরো অনেকগুলো আছে নতুন করে রাস্তাটা করার নিচে আশ্রম, হ্যাঁ, ওই নিচে আশ্রমগুলো আছে। এখন তুলনামূলক সংখ্যা একটু বেড়েছে, কিন্তু পাশে রাস্তার উপরে যে চটিগুলো আমরা এর আগের বারে পেয়েছি একটাও নেই। খাওয়া দাওয়া কোথায়? আশ্রমে খাওয়া দাওয়া কিরকম? নিরামিষ, ভালো, হ্যাঁ, খাওয়া দাওয়া নিরামিষ, আর ভাত আছে, রুটি আছে, তরকারিও করে দেয়, সোয়াবিন টোয়াবিন দিয়ে এগুলো করে দেয়, তো খারাপ না, মোটামুটি হয়ে যায়, খুব অসুবিধা হয় না। গরম খাবার, নিরামিষ তো ওই রিজিয়নটা পুরোই, তোর বোধহয় ঋষিকেশ থেকে নিরামিষ শুরু হয়ে যায়, হরিদ্বার থেকে, কিন্তু গরম খাবার পাওয়া যায়, ভালো, মানে খাবারের কোয়ালিটি ভালো, খারাপ না। আর বুকিংটা কোথায়? জিএনভিএম। ওই ভুজবাসে থাকতে গেলে বুকিংটা তো আগে থেকে অনলাইন করতে হয়। আমরা জিএনভিএন ছিলাম বলে ওটা অনলাইনে আগের থেকে আমাদের বন্ধু বান্ধবরা করে রেখেছিল, কিন্তু কেউ যদি ওখানে যায়, ওখানে চাপ হয়ে যাবে। চাপ বলতে একটু খুব পিক সিজনে গেলে একটু চাপ, কিন্তু মোটামুটি ওখানে অনেকগুলো আছে, হোটেল আছে যেখানে থেকে যাওয়া যায়, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়ে যাবে, যে হোটেল থাকবে সেখানে হয়ে যাবে, সেটা নিয়ে অসুবিধা নেই। অক্সিজেনের প্রবলেমটা হতে পারে কারুর ক্ষেত্রে, হতে পারে একটা মানে সেফ সাইডে একটা সিলিন্ডার রেখে দেওয়াটা কিছুটা হলেও ভালো, কারণ যদি তপবনের রুট, ফরেনার আসে, আমরা যখন গেছিলাম প্রচুর ফরেনার ছিল। আমরা মে মাসে গিয়েছিলাম বলে হয়তো সেভাবে ফরেনার কম পেয়েছি। আমরা আগের প্রথম ট্যুরটা অক্টোবরে ছিল, লেট অক্টোবরে আমরা গিয়েছি, একদম নভেম্বরের 1 তারিখে আমরা মনে আছে, হ্যাঁ, মানে এই আজকের দিনে। তপবনে টেন্ট নিয়ে লোকে যায়, টেন্ট নিয়ে থাকে, আমরা তপবনে টেন্ট নিয়ে থাকতে দেখিনি। বুকিং কিভাবে করবে তপবনে? ওই মৌনি বাবার আশ্রম। কিভাবে বুকিংটা? এটা আমার বন্ধুরা করেছিল। আমার যতদূর ধারণা মৌনি বাবার আশ্রমের বুকিংটা বোধহয় ভুজবাসা থেকে হয়েছিল। ওখানে একজন মাতাজি আছেন, মাতাজি ছিলেন ওই মৌনি বাবার আশ্রমের সাথেই। ওই মাতাজি এখন আর নেই, এখন মৌনি বাবা আছেন। উনি যে কথা মানে বলতে পারেন না এমন না, বলতে পারেন, বলেন না, খুব কম কথা বলেন। মানে রাত্রিবেলা আমাদের সাথে ওই খাওয়ার সময় ডিনারের টাইমে একটু কথা বলেছিলেন, কিন্তু কথা শুনে যেটা মনে হলো উনি সম্ভবত বাঙালি সম্ভবত। উনি কি নেবে আসেন যখন শীতকালে? কিছু বলেন না, মানে বেশিরভাগ সময়তে আকার ইঙ্গিতে কথা বলেন, খুবই কম কথা বলেন। এত প্রশ্ন করা যায় না। 6 মাস ও শীতকালে তো 6 ফিট 7 ফিট বরফ পড়ে, নিশ্চয়ই নেমে আসেন। আর মানে খুব ভালো কথা বলেন, সুন্দরভাবে কথা বলেন, খুব অল্প এবং আস্তে। আর ওইটুকু টাইমে যদি রাত্রিবেলা খাওয়ার সময়তেই একটু আমি
শুনলাম, কথা বলেন, এছাড়া সারাদিন কোনো কারোর সাথে কথা বলেন, শুধু ইশারায় কথা। যাক, এই মানে তোর রিসেন্ট তপবনের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তপন এক্সপিরিয়েন্স ভোলার নয়, সারা জীবন ভোলার নয়, চোখ বন্ধ করলে সবসময় মনে পড়বে রাস্তাগুলো। আর শুধু একটাই আমার ব্যাড লাক বলতে, কি নতুন ট্যুরিস্টদের, নতুন যেসব ছেলেমেয়েরা এতে যাবে, অ্যাডভেঞ্চার প্রিয়, হ্যাঁ বলতে পারি, তাদের কিছু অ্যাডভাইস দিতে পারবি? মানে তাদের কি কি অ্যাডভাইস, ছোট্ট কথা তুই তাদের জন্য কি বলবি? ছোট হচ্ছে যে কোনো মানে যদি একটা অদ্ভুত সুন্দর কোনো জায়গাকে বাঁচতে হয় তাহলে তপবন তার মধ্যে একটা। আর এই সৌন্দর্য মানে লাইফ টাইমে একবার যদি কেউ নেয় এর অভিজ্ঞতা, সারা জীবন একটা সুন্দর অনুভূতি পাবে যখনই মনে করবে, এর কোনো বিকল্প নেই। সেফটির জন্য কিছু বলার আছে? সেফটির জন্য কনফিডেন্টটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর হ্যাঁ, কনফিডেন্স থাকতেই হবে। আর হচ্ছে একটু হেলথ কনসিয়াস থাকাটা দরকার। হেলথ কনসিয়াস না থাকলে তপবনটা করা খুব মুশকিল। তো ফলে একটু হেলথ কনসিয়াস থাকা দরকার, একটু হালকাভাবে কোনো একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকলে এটা খুব কঠিন ব্যাপার নয়। আর তো সব কিছু ঠিক আছে, সময়, অর্থকরী একটা ফ্যাক্টর, এগুলো যদি মিলে যায় তাহলে কোনো সমস্যা নেই, তাহলে যেতেই পারে। তবে আর টাইমটা বেস্ট হচ্ছে অক্টোবর নভেম্বর, মানে পোস্ট মনসুন। প্রি মনসুনে লাক যদি খুব খারাপ থাকে, খুব ভালো, ইনফ্যাক্ট খুব ভালো না থাকে, তাহলে বরফে হয়তো ফিরে আসতে হবে। হ্যাঁ, আর একটা রিস্ক হচ্ছে বরফ পড়লে যাওয়া যাবে না, এটা তো ঠিক। আর একটা হচ্ছে মানে গাইড নিয়ে যাবে না। আর একটা হচ্ছে বৃষ্টি, ওখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৃষ্টি। হ্যাঁ, প্রি মনসুনের সবচেয়ে বড় সমস্যা আমরা যেটা পেয়েছিলাম, মানে ভীষণভাবে আমরা একটু ভয়ও পেয়েছিলাম, ঘাবড়ে গিয়েছিলাম যে যদি বৃষ্টিটা কন্টিনিউ হয় তাহলে অনেক কিছুই ঘটতে পারে। কারণ ধসা পাহাড়, হ্যাঁ, ধসা পাহাড়, তো ঝুড়ো পাথর, তো ও খুব সমস্যা। ইনফ্যাক্ট আমরা হাঁটতে হাঁটতে অল্প অল্প মানে রক ফলিং হচ্ছে, আর হচ্ছে ওই যে ছাগল বা ওই জাতীয় যারা ওরা ওই ঘোরে, ওই খাঁজে ঘোরে বিভিন্ন রকম ঘাসের টুকরোগুলো খাওয়ার জন্য, তো ওরা হাঁটা চলার জন্য কিছুটা পাথর পড়ে যায়, তার থেকে সেই পাথরগুলো আরো পাথরকে নিয়ে নামে, এবার সেটা না মানে বড় হয়ে যায়। তো ওইগুলো হয় খুব কম আমরা দেখেছি, আমরা খুব বড় ধরনের কিছু দেখিনি, কিন্তু বর্ষায় এটা খুব বেড়ে যায়। বর্ষায় গাইডের খরচা কি রকম? গাইডের টোটাল বুকিং করা হয়, গাইডের টোটাল বুকিং করতে হয়। আমরা তো খুব বেশি নেয়নি, আমাদের সাথে হচ্ছে গঙ্গোত্রী থেকে সোজা বুকিংটা ছিল, গঙ্গোত্রী থেকে নিয়ে গিয়ে ভোজবাসায় রাখা এবং ভোজবাসা থেকে তপবন ঘুরিয়ে আনা। কত টাকা নিয়েছিল দৈনিক হিসেবে? দৈনিক না, প্যাকেজে নিয়েছিল। আমাদের তো 2 দিন 3 দিন, প্যাকেজে বোধ হয় 4,500-4,000 টাকা মতো নিয়েছিল মাত্র, বেশি নেই। খাওয়াটা আমাদের সাথে। যাক, ভালো লাগলো এটা, তাহলে তো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। ভীষণ ভালো, মানে তার আগে গিয়েছিলাম এতে ওই তোমার তুঙ্গনাথ, তো তুঙ্গনাথের প্রসঙ্গে আসছি আমি, তুই এটা কেমন? এটার কোনো বিকল্প, আমি তুঙ্গনাথকে ঢোকাবো। আচ্ছা, এটার কোনো তুলনা হবে না। আমি আর বোধহয় পারবো না, আস্তে আস্তে বয়স বেড়ে যাচ্ছে, তো হয়তো পেরেও যেতে পারি, হয়তো একটা না কি হয়, কনফিডেন্টটা তোমার নিজের মধ্যে আরও বেশি বেড়ে যায় যখন তুমি আরও সহযাত্রীদেরকে মানে বন্ধু বান্ধব গ্রুপকে পাও, তাদের কনফিডেন্সটা তোমার মধ্যে অনেকটা বেশি বাড়িয়ে দেয়। যেমন এই যে আমরা উপরে ওঠার সময় মানে গোমুখ থেকে তপবন যাওয়ার সময় ওই যে আকাশগঙ্গাকে 2বার ক্রস করেছি, আর তারপরে একবার লাস্টবার, তো ওইটা ছেড়ে দাও, যেটা তপবন পৌঁছে ক্রস করেছি সেটা ছেড়ে দাও, কিন্তু তার আগে যে 2বার আমরা ক্রস করেছি, এই ক্রসিংটা একা থাকলে চাপ আছে, হ্যাঁ, কনফিডেন্সটা কমে যাবে, কনফিডেন্সটা পাওয়া মুশকিল। কিন্তু সবাই যখন পেরে যাচ্ছে মনে হবে কি যে হ্যাঁ, এটা ওরা সবাই পেরে যাচ্ছে, আমিও পেরে যাবো, এইভাবেই পেরে যাবো। হয়তো সামনে 2টো লোক, পেছনে 2টো লোক এরকম আছে, তো ফলে তোমার কাছে ওই কনফিডেন্সটা ড্রপ করবে না, কিন্তু একার ক্ষেত্রে চাপ আছে, এটা একটা সত্যি কথা। তো ফলে কনফিডেন্সটা বেড়ে যাবে, আর যদি একটা গ্রুপে যাওয়া যায়
আর পেরেও যাওয়া যাবে, কিন্তু সেরকম কোনো বিরাট অসুবিধা নেই। আলটিমেটলি উপসংহার কি যে অসাধারণ, হ্যাঁ অসাধারণ অভিজ্ঞতা, মানে মানে অসাধারণ তো অসাধারণ, এর আর কোনো বিকল্প নেই। যে কোনো মানুষ যেতে পারে, আর যারাই ভালোবাসে পাহাড় তারা যেতে পারে, এবং খুব ভালো অভিজ্ঞতা হবে। মানে সব কিছু একসাথে, মানে সব কিছু একসাথে, নদী, পাহাড়, সৌন্দর্য, পৃথিবীর অ্যাডভেঞ্চার, পৃথিবীর সৌন্দর্যতম পাহাড়, মানে এর থেকে সুন্দরতম পাহাড়। তো এর কোনো বিকল্প নেই। এটা যে কত সুন্দর এটা বলে বোঝাতে পারবো না। কেমন লাগলো আজকের এই তপোবন ট্রেকিংয়ের ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ছুঁয়ে দেবেন যাতে পরের ভিডিওর নোটিফিকেশানটা বিনা বাধায় চলে যায় আপনার ডিভাইসে। আজ তাহলে এখানেই শেষ করছি। গুড বাই।